হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকে আইডিসি রুরাল স্টাডিজ থেকে আজকে ইউনিট নাম্বার 3 যে তোমাদের রয়েছে সিলেবাসের, সেখান থেকে পার্ট 3 ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। পার্ট 3 ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ ডিসকাস করব। আজকে তোমাদের এই ইউনিট নাম্বার 3 তে রয়েছে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান। এই পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান থেকে আমি পার্ট 1 পার্ট 2 নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসটা কিন্তু পার্ট 3। তো সুতরাং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমরা আইডিসি রুরাল স্টাডিজ এবং অন্যান্য যে সাবজেক্টসগুলো রয়েছে তার ভিডিও যখনই আমরা তোমাদেরকে দেব তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, দেরি না করে, সময় নষ্ট না করে তোমরা যারা অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা অনার্স কোর্সে রয়েছে 1199 রুপিস 6টা সাবজেক্টের 6 মাসের পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা প্রোগ্রাম কোর্সের বা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের 6টা সাবজেক্টের পুরো কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে, তোমরা একটু চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে, কোর্স ডিটেলস, নাম্বার, ওয়েবসাইটের লিংক, কোন সেমিস্টারে কত কোর্স ফি রয়েছে এবং আমাদের পারমিশন নাম্বার এখানে রয়েছে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, তাহলেই কিন্তু আমাদের এই ইউনিটটা মোটামুটি শেষ হয়ে যায়। প্রথম প্রশ্ন বলেছে, কোন কমিটির সুপারিশে ভারতের দ্বৈত স্তরের পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রস্তাব করা হয়েছিল? সঠিক উত্তর হবে অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি। নেক্সট, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত হয়ে রয়েছে? এটা হবে 33.3%। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা হবে গণতন্ত্রের যে বিকেন্দ্রীকরণ রয়েছে সেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের উপর বেস করে কিন্তু এরা কাজ করে। নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত কত সদস্য নিয়ে গঠিত হয়? এটা হবে 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে সর্বনিম্ন কতজন সদস্য নিয়ে গড়ে উঠতে পারে, তাহলে 5 জন, এবং অনধিক সব থেকে বেশি কতজনকে নিয়ে গড়ে উঠতে পারে, তাহলে 30 জন। তাহলে গ্রাম পঞ্চায়েত কিন্তু 5 থেকে 30 জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার পঞ্চায়েত সমিতির প্রধানকে? তাহলে পঞ্চায়েত সমিতির প্রধান কিন্তু সভাপতি। নেক্সট বলছে, ভারতের সংবিধানের কোন ধারা গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলে? এটা হবে ধারা নাম্বার 40 নং ধারা কিন্তু ভারতের সংবিধানের গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলে। পরবর্তী প্রশ্ন, গ্রাম সভার সদস্য কারা? তাহলে হবে গ্রামের সমস্ত ভোটারগণ বা একটা গ্রামের সমস্ত জনগণ যারা ভোট দেয় তারাই কিন্তু গ্রাম সভার সদস্য, যারা ভোট দেয় না তারা কিন্তু সদস্য নয়। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে? তাহলে আমরা তাকে বলবো সভাধিপতি। তাহলে আগে ছিল তোমার পঞ্চায়েত সমিতির প্রধান হচ্ছে সভাপতি, আর হচ্ছে তোমার জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কিন্তু সভাধিপতি। এবার এখানে অনেক সময় প্রশ্ন আসে যে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে? তাহলে পঞ্চায়েত সমিতির প্রধান বললে তো সভাপতি বলছো, পঞ্চায়েত সমিতির প্রধান বললে সভাপতি বলছো, কিন্তু যদি কথাটা এইভাবে বলে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে, তাহলে কিন্তু বিডিও লিখতে হবে। ঠিক আছে, আবার যদি বলে জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে, তাহলে সভাপতি বলছো। এবার যদি বলে জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে, তাহলে বলতে হবে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, না হলে কিন্তু মুশকিল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 29। এখানে 29 নম্বর প্রশ্ন বলেছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? তাহলে বলবে জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু করা হয়েছিল? এটা হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু চালু করা হয়েছিল। তো স্টুডেন্টস, যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করবে বা যারা জয়েন করেছে তারা কিন্তু শুধুমাত্র এই 30টা প্রশ্নই নয়, তাদের আমরা কিন্তু এখানে এর থেকে আরো 4 গুণ প্রশ্ন অর্থাৎ 120 কোয়েশ্চেন্স কিন্তু এই অধ্যায় থেকে আমরা দিয়ে রেখেছি। আমরা মেইন কিছু প্রশ্ন আলোচনা করলাম, পুরো বিষয়টা আলোচনা করছি না, তার কারণ যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছো তারা কিন্তু সমস্ত একদম 100% যে নোটসগুলো আছে এবং 100% কমন যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দিয়ে রেখেছি সেগুলো কিন্তু পুরো পাচ্ছ। তো এখানে আমরা শুধুমাত্র 3টা পার্টেই আলোচনা করলাম, এবার বাকি বিষয়গুলো তোমরা পাবে আমাদের পেইড ব্যাচে যারা জয়েন করবে তারা।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।